শুভ সন্ধ্যা। আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা। এ যেন ভোটের ত্রিফলা। প্রথমত দুই রাজ্যে বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। দ্বিতীয়ত 14টি রাজ্যের 48টি আসনে উপনির্বাচন। তৃতীয়ত মহারাষ্ট্র এবং কেরলের 2টি লোকসভা আসনেও উপনির্বাচন। লোকসভা নির্বাচনের পর এত বড় আকারের ভোটের আসর এই প্রথম। এই ভোটের ফলাফল অনেক কিছু স্পষ্ট করে দেবে। লোকসভায় 303 থেকে 240-এ নেমে যাওয়া বিজেপি কি আদৌ জমি ফিরে পেয়েছে? সঙ্গের সঙ্গে তাদের কেমিস্ট্রি কি ট্র্যাকে ফিরেছে, নাকি পদ্মের ক্ষত আরও গভীর হয়েছে সময়ের সঙ্গে? এসবেরই উত্তর দেবে এই নির্বাচন। এক ভোট দুই ফল। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে এমনটাই বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে ক্ষমতায় ফিরলেও সংখ্যার দাপট হাতছাড়া বিজেপির, অন্যদিকে হেরে গিয়েও নতুন প্রাণশক্তি খুঁজে পাওয়া কংগ্রেস। কিন্তু গত কয়েক মাসে এই অক্সিজেনকে কতটা কাজে লাগাতে পারল বিরোধী শিবির? এই প্রশ্নেরই উত্তর দেবে চলতি নির্বাচনের ফলাফল। হরিয়ানার পর মহারাষ্ট্র, ঝাড়খণ্ডেও যদি পদ্ম ফোটে, তাহলে ধরে নিতে হবে লোকসভার ক্ষত মেরামতি করে ফেলেছে পদ্ম শিবির। জাতপাতের অঙ্ক ফেল গেরুয়া অস্ত্রের কাছে। সেক্ষেত্রে আগামী দিনে আরও কঠিন হবে কংগ্রেসের পথ। 2025-এ দিল্লি আর বিহারে বিধানসভার ভোট, 26-এ বাংলা, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যে ক্ষমতা দখলের লড়াই। কার্যত শূন্য থেকে শুরু করতে হবে হাত শিবিরকে। গুরুত্ব কমবে জোটের বাজারেও। তাই শুধু মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডের জন্য নয়, কংগ্রেসকে জিততে হবে কংগ্রেসের জন্য। শনিবার বাংলার 6 আসনে উপনির্বাচনেরও ফল প্রকাশ। মাদারিহাট ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে। এদিকে হারোয়ার আসনে লড়ছে বামসঙ্গী আইএসএফ। তবে কি জাতিসত্তার রাজনীতির নতুন ইনিংস হারোয়ায়, নাকি বঙ্গ রাজনীতির বিচ্ছিন্ন দ্বীপই হয়ে থাকবে ভাঙড়? এটাই ঠিক করে দেবে এই নির্বাচনের ফলাফল। নিউজ 18 বাংলা। একদমই ঠিক। শনিবার যে বাংলার যে 6টি উপনির্বাচন যে ফল প্রকাশ হচ্ছে, উত্তরে মাদারিহাট থেকে সিতাই, দক্ষিণে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা। এর মধ্যে একমাত্র মাদারিহাট আসনটি বিজেপির দখলে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত মাদারিহাটে দাঁত ফোটাতে পারেনি, কারণ তার আগে মাদারিহাট ছিল আরএসপির দখলে। বাকি 5টি আপাতত তৃণমূলের। মাদারিহাটের মূল ফ্যাক্টর চা বাগান এবং আদিবাসী ভোট। উত্তরের জমিতে কি আলগা হচ্ছে পদ্মের মাটি? তার উত্তর মিলবে এ ভোটেই। আরজিকর ইস্যু কি শহর ছাড়িয়ে, শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামের মাটিকে ছুঁতে পেরেছে? তারও জবাব মিলবে শনিবার। বিজেপির মেরুকরণ নাকি কংগ্রেসের জাতপাতের অঙ্ক? কোন অস্ত্রে জয় আসবে তা নিয়ে আলোচনা করব আমরা। আমাদের আজকের মোশন গেরুয়া অঙ্ক নাকি জাতি মন্ত্র? আর এই মোশনের পক্ষে এবং বিপক্ষে বলার জন্য যারা আমার সঙ্গে আজকে রয়েছেন, আলাপ করিয়ে দিয়ে আমার একদম বাঁদিকে রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশেষজ্ঞ। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। সুমন, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূলের পক্ষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদম ডান দিকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। তার পাশে রয়েছেন সিপিআইয়ের পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়। পাশেই রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। আমার প্রথম বক্তা সুমন রায়চৌধুরী। দেখুন, এটা সর্বজন বিদিত। আমরা যারা ভোট দিই, আমরা যারা ভোটার, এটা একটা ট্রেন্ড। এটা শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, সব রাজ্যেরই এটা একটা ট্রেন্ড। দেখা যায় যে যখন উপনির্বাচন হয়, উপনির্বাচনের ফল শাসক শিবিরের দিকে যায়। কিন্তু আজকের পশ্চিমবঙ্গে আমার মনে হয় খানিকটা তার ব্যতিক্রম হতে চলেছে। একটু আগে সঞ্চালক বলছিলেন আরজি করের কথা। সঞ্চালক প্রশ্ন তুলেছিলেন যে আরজি করের এফেক্ট কি পশ্চিমবঙ্গের এই যে 6টা আসনে উপনির্বাচন হচ্ছে তার পড়বে? আমি তো মনে করি পড়বে। কারণ দেখুন, যতই আমরা উপঢৌকনের রাজনীতি করি, যতই আমরা মানুষকে খুশি করার চেষ্টা করি অর্থনৈতিকভাবে, মানুষের জীবন জীবিকা নিয়ে যতই আমরা ভোট কেনার চেষ্টা করি,
একটা ঘটনাটা তো ঠিক, রাত্রিবেলা যখন আমাদের বাড়িতে এসে শাসক দলের লোকেরা বলবে তোমার জন্য এই করা হয়েছে, তা এবার উল্টে আমাদের পাওনাটা আমাদের ফিরিয়ে দাও, তখন কিন্তু মানুষ ওইভাবে জিনিসটাকে দেখবে না। আমরা তো দেখেছি বহু ভিডিও সমাজ মাধ্যমে এবং বহু টিভি চ্যানেলও দেখিয়েছেন যে আরজি করের ঘটনার পর পুরুলিয়া বা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে 11-12 ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা মোমবাতি হাতে মিছিল করে বেরিয়েছে। আমাদের একটা ধারণা আছে যে কলকাতা শহরে কোনো ঘটনা ঘটলে তার আঁচ গ্রামাঞ্চল অবধি যায় না, গ্রামের প্রত্যন্ত অঞ্চল অবধি পৌঁছয় না, কিন্তু আরজি করের অভয়ার যে ঘটনা ঘটেছে নাড়িয়ে দিয়েছে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে এত বড় দুর্নীতি যে হতে পারে সেটা কিন্তু চোখে আঙুল তুলে আরজি করের ঘটনা দেখিয়ে দিল। দেখুন, সেই গ্রামের মা বোনেরাই তো কলকাতা শহরে আসেন চিকিৎসা করাতে, সেই গ্রামের ভাইয়েরাই তো কলকাতা শহরে আসেন চিকিৎসা করাতে। তা স্বাস্থ্য ব্যবস্থার এই ভয়ঙ্কর দুর্নীতি এবং সেটাকে জড়িয়ে যা যা ঘটনা বাংলার মানুষ দেখলো, এটার আঁচ এই উপনির্বাচনের ফলে পড়বে না, এটা আমি একদমই মনে করি না। এবং ভারতবর্ষ কেন, পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর এত বড় গণ আন্দোলন কোনোদিন সংগঠিত হয়নি। রাস্তায় বসে মা বোনেরা আলপনা কাটছেন, রাস্তায় বসে রাত দখল হচ্ছে, রাস্তা দখল হচ্ছে। এই আন্দোলন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কেন, কোনো প্রশাসন স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে কোনোদিন দেখেনি। তা সেই আন্দোলন মানুষের মনে কোনো প্রভাব ফেলবে না, এটা আমি মানতে রাজি নই। নিশ্চয়ের প্রভাব আসবে এবং ভোটের দিন 23 তারিখ হয়তো বিশ্বদার সঙ্গেও আমাদের কোনো না কোনো সময় দেখা হবে। আপনারা দেখতে পারবেন যে কিভাবে বিরোধীদের ভোট বাড়ছে এবং বাংলার শাসক দলের ভোট শতাংশ কমছে। একদম সুমন রায়চৌধুরী যা বলল, রাত পোহালেই তো বোঝা যাবে যে সত্যি কী হতে চলেছে। তবে সুমন একদমই ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে কী হবে সে কথা বললো না। আমরা নিশ্চয়ই পরবর্তী আলোচনায় সেই আসবো। পরের বক্তা কৌস্তব চট্টোপাধ্যায়। শুভ সন্ধ্যা। আপনাদের আজকের মোশন হচ্ছে কার দখলে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অনুপ্রবেশ, জাতপাত নাকি ধর্মই অস্ত্র। তো বিজেপি যেখানে আছে সেখানে তো জাতপাত, অনুপ্রবেশ, ধর্ম এসব থাকবেই, ওদের তো এটাই অস্ত্র, সবাই জানে। নতুন কি আছে? এসব করতে গিয়ে যেটা করেছে, অযোধ্যা রাম মন্দির নিয়ে এত হইচই করেছে যে ওইখানেই হেরে গেছে, গরিব মানুষকে উচ্ছেদ করে যা করেছে। কিন্তু প্রসঙ্গ যদি আসে, আমাদের রাজ্যের 6টা আসন আমি সুমনদার সাথে একমত, আমি 100% একমত। হারোয়ায় হাফ হয়ে যাবে তৃণমূলের ভোট, যা ভোট পেয়েছিল লোকসভা নির্বাচনে ওই অ্যাসেম্বলিতে হাফ হয়ে যাবে তৃণমূলের ভোট। কিন্তু বাই ইলেকশন আমরা জানি তো কী হয়, মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পেত অনেকগুলো সিটেই অন্যরকম রেজাল্ট হতো, সব জায়গায় সেই ভোট দেওয়ার সুযোগ পাইনি। কিন্তু তার সাথে আমি আরেকটা কথা যুক্ত করব, ধূপগুড়ির নির্বাচন হয়েছে, বাই ইলেকশন হয়েছে, লাস্ট ধূপগুড়ির নির্বাচন হয়েছে না, আমরা বিরোধীরা কেউ বলিনি ধূপগুড়ির বাই ইলেকশনে, এইবার বলেছি অনেকগুলো জায়গায় গোলমাল হয়েছে, সিতাইতে গোলমাল হয়েছে, নৈহাটিতে কিছু জায়গায় কিছু বুথে রিগ করা হয়েছে, পোলিং এজেন্ট বসে দেওয়া হয়নি। হারোয়ায় আইএসএফ বা সিপিআইএম বোঝেন জোট হয়েছে ওখানে, সেখানে 100 বুথে আমরা পোলিং এজেন্ট বসতে পারিনি, সকাল থেকে ইলেকশন কমিশন কমপ্লেন করা হয়েছে। কিন্তু ধূপগুড়িতে যখন ভোট হয়েছে আমরা কিন্তু কেউই, আমার মনে পড়ছে না বিজেপিও করেছিল কিনা, ধূপগুড়ির যে বাই ইলেকশন আমরা কিন্তু বিরোধিতা করিনি, বলেছি ঠিক আছে ঠিক ভোট হয়েছে, তৃণমূল জিতেছে, আমরা হেরেছি, কংগ্রেস হেরেছি, আমরা কংগ্রেস মিলে জোট বেঁধেছিলাম, হেরেছি। কিন্তু একই দিনে খেয়াল রাখতে হবে, একই দিনে ত্রিপুরায় যে বাই ইলেকশন হয়েছিল 2টো কেন্দ্রে, যে ইলেকশনের 6 মাস আগে সিপিআইএম একটা কেন্দ্রে পেয়েছিল 60% ভোট, পোল্ড ভোটের 60%, একটা কেন্দ্রে পোল্ড ভোটের 63% ভোট, সেখানে 6 মাসের মধ্যে সেই বাই ইলেকশনে ত্রিপুরায় বিজেপির সরকার দখল করে সিপিএমের ভোট হয়েছে 2%, আর বিজেপির ভোট হয়েছে 90% পোল্ড ভোটের। কাজেই এই বিজেপি এখানে তৃণমূলের বিরুদ্ধে রিগিং নিয়ে কথা বলে না, ওই আপনি আচরি ধর্ম পরে শেখাও। আমি সবসময় বিশ্বদা একটা কথা বলি, আমার ছোটোবেলার বন্ধুর গল্প। তো আমার বন্ধু মার খাচ্ছে, আমি ছুটে গেছি, জিজ্ঞেস করেছি ওর বাবাকে মারছেন কেন, ওর বন্ধুকে মারছেন কেন? বলছে ও অঙ্কে 3 পেয়েছে। 3 পেয়েছে বলে মারছেন? বলছে না 3 পেয়েছি বলে মারছি না। ওকে জিজ্ঞাসা করেছি তুই 3 কেন পেয়েছিস? ও তখন বলেছে আমি তো বাবা 3 পেয়েছি, আমার বন্ধু সন্তু 5 পেয়েছে। এখানে টিভি শোগুলোও সেরকম, এ বলছে হাঁসখালি, এ বলছে হাতরাস, এ বলছে সন্দেশখালি, ও বলছে উন্নাও, এ বলছে তেহেলকা, এ বলছে নারদা, এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর, এ বলছে রাজ্য, ও গোটা দেশ ভ্রমণ করতে বেরিয়ে যাচ্ছে। আমরা বলছি তৃণমূল বিজেপি দেখবেন, আবার এখন আমার নতুন একটা ফিচার এসছে, কে অভিষেকপন্থী কে মমতাপন্থী। দেখবেন খারাপ কথা বলি না, মুদ্রার এপিট আর ওপিট। 16 সিনেমায় অমিতাভ বচ্চন যে
কয়েনটা তুলেছিল না, সিনেমার শেষে আমরা দেখেছিলাম দুপিটের টেল লেখা আছে। ঝাড়খণ্ড কি হবে, মহারাষ্ট্র কি হবে, আমি তো পাটিগণিতের মানে আমি জ্যোতিষী নই, বলতে পারবো না। কিন্তু বিজেপি কাট টু সাইজ হয়েছে লোকসভা নির্বাচনে। বিজেপি ইন্ডিয়া জোটের বৈঠকের পর বিজেপিকে ঘুমন্ত জোট সঙ্গীদের ঘুম থেকে তুলে নিয়ে এসে বসতে হয়েছে। আর তারপর এখন বিজেপির সরকার না, এখন এনডিএ সরকার কাট টু সাইজ করা গেছে বিজেপিকে। বিজেপি ধর্ম নিয়ে যত রাজনীতি করবে, অনুপ্রবেশ নিয়ে যত রাজনীতি করবে, তত বিজেপির অবস্থা খারাপ হবে। এবং পশ্চিমবাংলায় বিজেপি পশ্চিমবাংলায় আজকে যে শো হচ্ছে আপনার, গতকাল আমরা সিপিআইএমের থেকে সিজিও কমপ্লেক্সে গেছিলাম। মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি, রামচন্দ্রম তারা ডেপুটেশন দিয়েছে। কি হচ্ছেটা কি? সঞ্জয় রায় বাদে অন্য কারোর নাম আসছে না কেন? কি কারণে আসছে না? কেন অনুব্রত জামিন হয়ে যাচ্ছে? কেন কালকে পার্থ চ্যাটার্জির জামিন হয়ে যাবে? তাহলে সিবিআই ইজ ডুইং, আমাদের সন্দেহ আছে। তো এই কথা মানুষকে যারা সিবিআই ইডি দেখিয়ে ভোট চেয়েছিল তারা তো পরিষ্কার বুঝতে পারছে যে সিবিআই ইডির বিজেপির তোতাপাখি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের কান তো টানা যাচ্ছে না, কান তো টেনে আনা যাচ্ছে না, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, মানুষ বুঝতে পারছে। ধন্যবাদ কৌস্তব অনেক কথা বললো। কৌস্তব, 6টি যে বিধানসভা উপনির্বাচন হয়ে গেল, যে রেজাল্ট বেরোবে, সিপিআইএম একটি আসনে লোক চলেছে তালডাংরা, তার কথা কিন্তু বলেনি কৌস্তব। হাড়োয়া, হ্যাঁ পরবর্তীকালে নিশ্চয়ই বলবে। আর হাড়োয়াতেই বা কেন এটা হবে, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো আমরা পরবর্তী আলোচনায়। পরের বক্তা বিশ্বজিৎ দাস। আমি প্রথমে রাজ্য দিয়ে শুরু করি। একদম। কারণ রাজ্যের যে 6টাতে উপনির্বাচন হচ্ছে, সেখানে 6টা কেন্দ্রেই বিরোধীরা দুর্বল। আমি আরজি করের প্রসঙ্গ পরে আনছি, কারণ আরজি কর এখন একটা পলিটিক্যাল ফোবিয়া। অধিকাংশ মানুষ আরজি করকে পলিটিক্যালি এখন ন্যারেটিভস তৈরি করে ফেলেছে, সেট করে ফেলেছে, যেটা কিন্তু 14 তারিখ 15 তারিখ 16 তারিখ ছিল না। পরবর্তীকালে মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে যেদিন মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট করেছেন। আমি আসি যে নির্বাচনে ইস্যু কি ছিল। বিরোধীরা মাদারিহাট ছাড়া আর কোনো কেন্দ্রে খুব একটা ভালো জায়গায় ছিল না। মাদারিহাটের ইস্যুগুলো কি, 4টে ইস্যু নিয়ে মাদারিহাটে ভোট হয়েছে। বিশ্বদা বলছিলেন যে এইমাত্র চা বাগানের কথা। আপনি ভেবে দেখুন, বিজেপির যে প্রার্থী ওখানে দাঁড়িয়েছে তার বাবা ছিল চা বাগানের সিটু নেতা, এবং সেই সময় দলগাঁও চা বাগানে কিছু শ্রমিককে আগুনে পুড়িয়ে মারা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। দীর্ঘদিন মাদারিহাটে যিনি ছিলেন বিজেপির বিধায়ক, তাকে এলাকার মানুষ বলেছিল একটা কলেজ চাই। বীরপাড়া ছাড়া সেখানে কোনো কলেজ নেই। সুতরাং মাদারিহাটে কলেজের দাবি, দীর্ঘদিনের কলেজ হয়নি। ডলোমাইটের যে সমস্যা ভুটান থেকে আসছে, আমরা জানি যে ইন্দো ভুটান রিভার কমিশনের কথা হয়েছে, কিন্তু সেই এলাকার মানুষ কোনো সুরাহা পায়নি, সেটাও জানানো হয়েছে সেখানকার বিধায়ককে। তৃতীয় যে কথা বলবো, নদী ভাঙন মাদারিহাটের এলাকার সমস্যা, জঙ্গলের সমস্যা। আর প্রায় 40,000 গোর্খা মানুষ ওই এলাকায় থাকে। সুতরাং তাদের জন্যে শাসক দল বলেছে যে আমাদের 1.5 বছরের সুযোগ দিন, আমরা গোর্খা উন্নয়ন পর্ষদ তৈরি করব। এতদিন যারা ক্ষমতায় ছিল এলাকার মানুষের জন্য কি করেছে? আমি এবার অন্য বিধানসভাগুলোর ক্ষেত্রে আসছি, যে অন্য বিধানসভাগুলোর ক্ষেত্রে আরজি করের ইস্যু। আরজি কর থেকে সবচেয়ে কাছে কোথায় নির্বাচন হয়েছে? নৈহাটিতে। কিন্তু দেখবেন রাত পোয়ালেই তো ফল, যে কোনো জায়গায় আরজি কর তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি। কেন? কারণ আরজি করের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। কারণ এই আন্দোলনে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছে, সেখানে যখন পতাকা ছাড়া বিজেপির নেতারা আসছেন তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে না, বা অন্য দলের নেতাদের। কিন্তু বাম নেতারা যখন আসছে তখন তাদের কিন্তু ওয়েলকাম করা হচ্ছে। যদি রাজনীতি নিরপেক্ষ একটা আন্দোলন হয়, তাহলে সবাই তো পতাকা ছেড়ে আসছে, সবাই তো মানবিকভাবে আসছে, তাহলে কেন এটা হবে? আমি এবার রাজ্য ছেড়ে মহারাষ্ট্রের কথায় আসি। মহারাষ্ট্রে এবারে ভোটার সংখ্যা কত ছিল তার আগে বলে দিই। 2019-এ 8,85,00,000 ভোটার ছিল, আর এবার 9,69,00,000, এবং ভোটের পার্সেন্টেজ বেড়েছে। তার মানে আপনি ভেবে দেখুন, নতুন ভোটার সমেত প্রচুর মানুষ ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? অনেকগুলো ইস্যু ছিল মহারাষ্ট্রে। আমি বারবার বলবো, যখন হ্যাঁ রাহুল গান্ধী কৃষকদের কথা বলছেন, পেঁয়াজের দামের কথা বলছেন, তুলোর দামের কথা বলছেন, একই সঙ্গে নাসিক মডেলের কথা বলছেন আমাদের অমিত শাহ। তিনি বলছেন ওখানকার মডেল নাসিক হবে এবং কর্মসংস্থান, কারিগরি শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়েছেন। কিন্তু এগুলোতে মহারাষ্ট্রের মানুষ বুঝছে না, কারণ ধর্মটা তাদের কাছে একটা বড় ইস্যু, জাতটা বড় ইস্যু। সুতরাং ভোটে তারা উন্নয়নের দিকে তাকিয়ে আছে, যে শুধু ধর্ম জাত দিয়ে দীর্ঘদিন চলেছে, 75 বছর চলেছে, আর নয়। সুতরাং ক্ষমতার পরিবর্তন আসা চাই। ধন্যবাদ বিশ্বজিৎ। ঝাড়খণ্ডের টাচ হলো না, যাই হোক
আরেকটা ইস্যু মহারাষ্ট্রে অবশ্যই আছে, সেটা হচ্ছে যে যে মহিলাদের যে টাকা দেওয়ার মডেল, সেই মডেল কিন্তু মহারাষ্ট্রেও কিন্তু চালু হয়েছে। লাস্ট 3 মাসের টাকা কিন্তু তারা পেয়ে গেছে, সেটাও কিন্তু ভোটের একটা বড় প্রভাব ফেলবে। একদম। পরের বক্তা সুমন ভট্টাচার্য। দেখুন, যদি আমি পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি, তাহলে পশ্চিমবঙ্গে আমার মনে হয় যে এটা ভালো যে কংগ্রেসের বক্তা পশ্চিমবঙ্গতে সীমাবদ্ধ থাকলেন, তিনি অন্য স্টেটে যাওয়ার চেষ্টা করেননি, যেখানে তার হয়তো স্ট্রেংথ থাকতো। আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কংগ্রেস বা সিপিএম কিছু আশা করছে। এবার যেটা আমাদের মাথায় রাখতে হবে, গত লোকসভা নির্বাচনে এই 6টার মধ্যে 2টোতে অ্যাকচুয়ালি বিজেপি এগিয়েছিল, মাদারিহাটেও এগিয়েছিল, মেদিনীপুর শহরেও বিজেপি এগিয়েছিল 5200 ভোটে। কিন্তু লার্জলি, আমি প্রায় সব কটাতেই গেছি, লার্জলি কোথাও আরজি করের কোনো ইম্প্যাক্ট নেই। এবং যতই বামেরা বলুক যে উপনির্বাচনে শাসক দল এগিয়ে থাকে, অনেক অনেক উদাহরণ আছে, সাগরদিঘি উদাহরণ আছে, এর আগে ভাটপাড়ায় অর্জুনের পুত্রের কাছে মদন মিত্র হেরেছেন। ফলে ওটা ফ্যাক্টর না, বিরোধীরা সেই ন্যারেটিভ তৈরি করতে পারেনি, যে জন্য পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্য কোনো চ্যালেঞ্জ আছে। নাও যদি আমি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ঢুকি, দুটো জায়গাতেই বিজেপির মূল যে ন্যারেটিভ ছিল সেটা ধর্মীয় মেরুকরণের। কিন্তু সেখানে একটা চ্যালেঞ্জ আছে। সেখানে চ্যালেঞ্জটা হচ্ছে এই, যে কংগ্রেসের কাছে অন্তত মহারাষ্ট্রে যে দলটি জোটসঙ্গী হিসেবে আছে, সেই উদ্ধব ঠাকরে শিবসেনা, তারাও কিন্তু হিন্দুত্বের রাজনীতি করে। আর মহারাষ্ট্রে বিজেপিকে নিজেদের জোট ব্যালেন্স করতে গিয়ে যেটা করতে হয়েছে, বিজেপিকে এমন সব লোকদের দলে নিয়ে আসতে হয়েছে যারা কিছুদিন আগে অব্দি বিজেপি যাদের দাউদের সঙ্গী বা ইত্যাদি হিসেবে অভিযোগ করত। ফলে কাটেঙ্গে, মানে বাটেঙ্গে ইয়া কাটেঙ্গে, বা এই সমস্ত যে নরেন্দ্র মোদীর স্লোগানগুলো, সেগুলো ওরা কাজ করেনি। মানে কাজ করেছে কতটা সেটা আমাদের মানে সন্দেহের বিষয়। এবার মহারাষ্ট্রে যেটা ফার্স্ট চ্যালেঞ্জ ছিল বিজেপি সেটাতে পিছিয়ে গেছে। সেটা হচ্ছে যে ইনহেরিটেন্সের লড়াই, অর্থাৎ বাল ঠাকরের রাজনীতির উত্তরাধিকারী একনাথ শিন্ডে না উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের ইনহেরিটেন্স কার কাছে যাবে। লোকসভা নির্বাচন মোটামুটি বলে দিয়েছে যে শরদ পাওয়ারের ইনহেরিটেন্স শরদ পাওয়ারের কাছেই থাকছে, অজিত পাওয়ার সেটা টানতে পারেননি। বিধানসভাতেও উদ্ধব এখন অবধি যেটুকু ইঙ্গিত, তাতে উদ্ধব ঠাকরে একনাথ শিন্ডের চাইতে বেশি আসন পাবেন। এবং একনাথ শিন্ডে যে পলিটিক্যাল লিগ্যাসিগুলোকে ধারণ করতে চেয়েছিলেন, অর্থাৎ আনন্দ দিঘে বা হিন্দুত্ব, আনন্দ দিঘের ভাইপোই ওনার নিজের বিরুদ্ধে প্রার্থী হয়েছে। সো মহারাষ্ট্রে বিজেপির যে মূল ন্যারেটিভ ছিল হিন্দুত্বের ন্যারেটিভ, সেটা অনেকটা ফিকে দেখিয়েছে। ঝাড়খণ্ডে তুলনায় বিজেপির হিন্দুত্বের ন্যারেটিভ অনেক স্ট্রং, অনুপ্রবেশ সেখানে বড় ইস্যু করতে পেরেছে বিজেপি। কিন্তু ঝাড়খণ্ডে যেটা ফ্যাক্টর হবে সেটা হচ্ছে যে মানে শহীদ হেমন্ত সোরেন, যাকে জেলে যেতে হয়েছিল, সে বেটার নাকি দলছুট চম্পাই সোরেন বেটার। বিজেপির এই যে দলছুটের রাজনীতি, সেটা মানে দল ভাঙানোর রাজনীতি, সেটা ঝাড়খণ্ডে চম্পাই সোরেন হতে পারে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডে হতে পারে, অজিত পাওয়ার হতে পারে। সেটা কতটা ক্লিক করছে সেটা দেখার। কারণ হচ্ছে যে এটা পরিষ্কার যে লোকসভা নির্বাচনটা দিয়ে দিয়েছে যে যারা দল ছেড়ে বেরিয়েছেন তারা পুরনো দলের ভোট ব্যাংকটাকে দখল করতে পারছেন না। একদম, সুমন খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করলো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। সত্যিই তাই, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে কি সেই অমিত শাহের সেই পুরনো রণনীতি আবার অ্যাপ্লাই হবে? তার কারণ একটা ত্রিশঙ্খ একটা সম্ভাবনাও কিন্তু অনেক ভোট সমীক্ষা দিচ্ছে। দেবজিৎ সরকার। ত্রিশঙ্কু হবে, আমরা যদি তর্কের খাতিরও ধরে নিই, আমরা ম্যান্ডেট পাবো, ম্যান্ডেট পেয়েই আসবো, ক্লিয়ার ম্যান্ডেট নিয়েই আসবো। কেননা হরিয়ানাতে আপনারা দেখেছেন যে মিডিয়া আমাদের হারিয়েই দিয়েছিল, হাঁটতে হাঁটতে পুরো পৃথিবীর বাইরে বার করে দিয়েছিল, চাঁদটাতে জায়গা পেয়ে গেছিল বিজেপি, সেখানে আমরা বিপুলভাবে জিতে ফিরে এসেছিলাম। দ্বিতীয়ত, এই রাজ্যের দুটোর সঙ্গে আমাদের রাজ্যের নির্বাচনের তো একটা পার্থক্য আছেই বিশ্বদা। ওই সময় বুম একদিকে ধরেছেন, ভোট হয়েছে, আরেকদিকে বুম ধরা হয়েছে বিরোধী পার্টির দিকে, মানে যিনি ক্ষমতায় আছেন, যিনি ক্ষমতায় নেই। মনে করে দেখুন তো, কোথাও এরকম হয়েছে বুমের বদলে বোম পড়েছে? কোথাও এরকম হয়েছে খুনোখুনি দেখাতে পেরেছেন? এখনো পর্যন্ত কোথাও মহারাষ্ট্র বা হরিয়ানায় একটা পার্টিও, কি বিরোধী কি সরকারে থাকা পার্টি, কেউ বলেছে নাকি যে আলাদা রকমভাবে নির্বাচন হয়েছে? নির্বাচনের পদ্ধতিগত বিরোধিতা কেউ করেছেন? কেউ করেনি। আর এখানে উপনির্বাচন 6টা জায়গায়, বলে লাভ নেই। মানে যদি ঠিকঠাকভাবে যদি দেখা হয় তাহলে আপকি বার 700 পার হয়ে যেত শুধুমাত্র অভিযোগেতেই, সব দল যদি যোগ করা হয়। তো এই নির্বাচনী সমীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে বসে বাইরের রাজ্যের নির্বাচনে কি হবে না হবে, কেন ও পদ্ধতি আলাদা।
এখানের পদ্ধতি আলাদা। এখানে বোমা যার জমি তার, বুম যার তার কেউ নয়। কেন বুম তখনই আসে জিতে যাওয়া লোকের পেছনে উল্লাস দেখানোর জন্য, অথবা মাথা ফাটা লোকগুলোকে দেখানোর জন্য। এই তো ক্যামেরার কায়দা। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যারা রাজনীতি করি পশ্চিমবঙ্গে, যে কোনো পার্টিরই, সে তৃণমূল কংগ্রেস যারা করেছেন সিপিএম আমলে বা বাম আমলে, যারা কংগ্রেস করেছেন তখন সিপিএমের সঙ্গে রাগারাগি করতেন, এখন হাত ধরতে বাধ্য হয়েছেন, যে সিপিএম বা বামপন্থীরা 72 থেকে 73 দেখাতেন, যারা বাধ্য হয়ে কংগ্রেসের হাত ধরেছেন এই বিজেপির বারবারন্তের জন্য। আর কি জানো কি একটা রাজনীতি, যে আমাদের ধর্ম জাতপাতের রাজনীতির জন্য। তা ধর্ম জাতপাতের রাজনীতি করে বিজেপি তো বাড়তেই চলেছে। আপনারা তো মানবিক মুখ নিয়ে লোকের সামনে পৌঁছচ্ছেন, তারপরও পার্সেন্টেজ কমতে 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 7.5, 3.5, 5.5, মানে 5.5, 3.5 নেমে যাচ্ছে। তাতেও নাকি যারা এখানে সমীক্ষক যারা রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন, তারা বলছেন যে তাদের না মাথা ঘামানোই ভালো এই রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গের। এটাও তো একটা চিন্তার ব্যাপার। এইবারে শেষ করি যে কোন রাজনীতিতে চলেছে বাংলা এবং কোন রাজনীতিতে উত্তীর্ণ হওয়ার দরকার আছে। একটাই লাইন, যে বাংলাকে কমসে কম ভোটটা যেন ভোটের মতন হয় সেটা দেখার দরকার আছে। তা না হলে এই সোজা সাপটায় বসে ভোটের আলোচনা করা, কোন আলোচনা? বন্দুক যার, মাস্কেট যার, তার ভোট, এই আলোচনা করবেন। একদম ঠিক, দেবজিৎ খুব ভালো কথা বলেছে, এটা আমিও এগ্রি করি যে সত্যি তাই। কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের রাজ্যে রাজনীতি করছেন তাদের প্রতি একটা শ্রদ্ধা অবশ্যই আমার এবং অনেকেরই রয়েছে। পশ্চিমবঙ্গ কিন্তু বিক্রি হয়নি। উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, আপনি কর্ণাটক বলুন, বিহার বলুন, মানে ক্ষণে ক্ষণে বদল হয়েছে। পশ্চিমবঙ্গে এই উদাহরণ কিন্তু এখনো পর্যন্ত নেই। চন্দ্রিমা ভট্টাচার্য। না, প্রথমেই সবাইকে আমার শ্রদ্ধা, সবাই যেখানে শুনছেন যারা এবং যারা এখানে আছেন সবাইকে শ্রদ্ধা, সঞ্চালক সহ। আমি ভাবছিলাম সকলের কথা শুনতে শুনতে, বিশেষ করে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, তারপর সিপিআই এর প্রতিনিধি, বিজেপির প্রতিনিধি, তাদের সম্মান জানিয়ে বলছি, আমরা কি কোন ইলেকশনটার আসলে আমরা আলোচনায় এখানে আছি সেটা কীরকম যেন ধোঁয়াশা মনে হচ্ছে। আমরা কি স্টেট ইলেকশন কমিশনের দ্বারা কন্ট্রোলড কোনো ইলেকশনের কথা বলছি, নাকি আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশন, ন্যাশনাল ইলেকশন কমিশন যেটা কন্ট্রোল করে সেটা বলছি? আমরা কোনটা বলছি? যে হঠাৎ এখানে 6টা উপনির্বাচন নিয়ে এখানে মানুষ ভোট দিতে পারছে না। দেবজিৎ যেমন বললেন, ভোট যদি দিতে পারতো তাহলে ব্যাপারটা অন্য হয়ে যেত, নাহলে ভোট হলে তাহলে এবার আমরা 700 পারের মতো হয়ে যাবে। তো এই ধরনের কথাগুলো বলতে পারা যায় যদি সেটা স্টেট ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ করে, অনেক সময় করে থাকে। আমি বলছি না যে কোনো স্টেটে কোনো ইলেকশন, যারা স্টেট ইলেকশন কমিশনে আছেন তারা এই ধরনের কোনো কাজ করেন, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি এই ধরনের অভিযোগ স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে যদি বা তুলতে পারে বিরোধীরা, আমি এখানে ন্যাশনাল ইলেকশন কমিশন যেটা কন্ট্রোল করছে সেখানে ভোট দিতে পারেনি এখানে উপনির্বাচনে, এটা হতে পারে না। এবং ওই যে কি বোমাজার, জমিদার, এসব নানা রকম কথা কৌস্তব বললো বোধ হয়, না না তুমি না দেবজিৎ, হ্যাঁ, বোমাজার, জমিদার, এসব মানে ন্যাশনাল ইলেকশন কমিশন তাহলে চোখ বন্ধ করে চলে গেল? এত ভালোবাসা এই রাজ্যের প্রতি। সুতরাং এখানে মানুষ ভোট দিয়েছেন, মানুষ একদম ভালোভাবে ভোট দেওয়ার যে রাস্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর শাসনকালে তৈরি হয়েছে সেটাকেই অনুসরণ করে মানুষ এখানে ভোট দিয়েছেন। এখানে মানুষ ভোট দেন উন্নয়নের নিরিখে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই 2011 থেকে উন্নয়ন করেছেন তার ওপর ভোটটা মানুষ এখানে দেন, এবং উপনির্বাচনেও সেখানে মানুষ তাদের আস্থা যেরমভাবে দেখাবেন সেটা আমরা নিশ্চয়ই, এটা বলা যায় যে রাত পোহালেই দেখতে পাবো। তা এটা যেমন একটা দিক হলো, ঠিক তেমনি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, আমার খুব ছোটোবেলা থেকে সুমনকে আমি চিনি। জাতীয় কংগ্রেস আমি যখন করতাম তখন ও ছোট একটা ছেলে ছিল, তো এখন বড় হয়েছে, বলছে ঝাড়খণ্ড নিয়ে এখনো বলেনি, পরে বলবে।
মহারাষ্ট্র নিয়েও বলেনি, পরে বলবে, নিশ্চয়ই বলবে। কিন্তু এই যে বললো না, দান টানের একটা কি যেন হচ্ছে এখানে, খালি কি কি দিয়ে দিয়ে কি কতদিন চলবে। সুমন নিশ্চয়ই মনে রাখবে জাতীয় কংগ্রেসের হয়ে, এই বছরটা কিন্তু প্রজাতন্ত্রের 75 বছর, অর্থাৎ সংবিধানের 75 বছর আমরা চলছি। এই সংবিধানের রচনাটা করবার জন্য জাতীয় কংগ্রেসেরই তো যারা নেতৃত্ব তখন ছিলেন, তারা সেখানে এই সংবিধানটা রচনা করেছেন। আমাদের স্টেটটা কি? আমাদের স্টেট হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটে ওয়েলফেয়ারের জন্য বাজেট অ্যালটেড হবে না, এটা তো হয় না। আর সেটাই তো ফলো করছে, যেটা তুমি বললে বিশ্ব, যে অন্য জায়গায়ও এটা ফলো করা হচ্ছে। তাহলে ফলো করছে, অনুসরণ করুক না, ভালো কিছু অনুসরণ করা ভালোই তো, ভালো করলে তো খারাপ নয়। সুতরাং এই যে কথাগুলো বলা, এর কোনো মানে নেই। এখন মহারাষ্ট্র এবং রাজস্থানের আগামী ওই রাত পোহালেই বলে দেবে যে কি হবে তার ফল, কি হচ্ছে তার ফল, সেটা আমরা জানতে পারবো। সুমনের কাছে সুমন, যে বিজেপি লোকসভা নির্বাচনে এতটা ধাক্কা খেলো, তারপরে হরিয়ানায় অপ্রত্যাশিতভাবে কংগ্রেস হারলো, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুটো ইম্পর্টেন্ট স্টেটই কংগ্রেস কিন্তু শরিক দলের অন্যতম শরিক সরকারের। এই জায়গায় দাঁড়িয়ে সামনের বছর দিল্লি এবং বিহারে ভোট, এই দুটো যদি হেরে যায়, কংগ্রেস কিন্তু আবার অনেকটা ব্যাকফুটে চলে যাবে। বিশ্বদা, হাইপোথেটিক্যালি হেরে যাবে বা জিতে যাবে এরকমভাবে তো ধরা যায় না। একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক মতাদর্শের কর্তব্য হচ্ছে তার মতাদর্শকে মানুষের মধ্যে ইনজেক্ট করা এবং সেটাকে সঙ্গে নিয়েই আগে বাড়া। দেখুন, আমরা ধর্মের কচকচানি ভারতীয় জনতা পার্টির মতন করতে পারবো না, ধর্মকে পণ্য হিসাবে ব্যবহার করতে পারবো না। আবার একই সঙ্গে শ্রদ্ধেয়া চন্দ্রিমাদিকে একটা কথা বলি, উনি বললেন যে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কথা, আমি একটু ওনাকে রেফার না করে পারছি না এখানে। চন্দ্রিমাদি, পূর্ণেন্দু বোসের কথা মনে আছে? তখন উনি রাজ্যের মন্ত্রী ছিলেন, উনি কেন্দ্রীয় বাহিনীকে বুথের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরাই এখানে থাকবো, কাউকে আটকিও না, কাল কিন্তু তোমরা চলে যাবে। সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে নিশ্চয়ই নির্বাচন হয় এবং আমরাও সাধারণ রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষ আমরা নিশ্চয়ই চাই ভোট নিরপেক্ষ হোক, কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ইলেকশন কমিশনের ডিকটেটসগুলো কতটা ফলো করা হয়, কতটা গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা হয়, এটা নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ রয়েছে। এক, তা না হলে ফুলচাঁদ শেখদের মৃত্যু হতো না, তপন কান্দুর খুন হতো না, নানা রকমের ঘটনাই পশ্চিমবঙ্গে ঘটেছে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনকে আপনারা রক্তাক্ত করেছেন রাজ্যের নির্বাচন কমিশন, এটা অত্যন্ত গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক। লাস্ট একটা লাইন, দেখুন, ধর্মের কচকচানি ভারতীয় জনতা পার্টি করছে, আমরা কিন্তু জাতগণনা, তুলো, জাতগণনা, পেঁয়াজ, সয়াবিন এগুলোর মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে মহারাষ্ট্রের মানুষের কাছে গেছি। এখানে বিশ্লেষক সুমন ভট্টাচার্য অবশ্যই বলেছেন যে আমি ঝাড়খণ্ড বা মহারাষ্ট্রে কেন পৌঁছলাম না। আমরা ঝাড়খণ্ডে গেছি লেবারদের ওয়েজেস নিয়ে মাইনিং এরিয়াতে, তা সেগুলো মানুষের কাছে দামি বিষয় নয়। সবটাই কি ধর্মই সবকিছুকে রেগুলেট করবে? এটা তো হতে পারে না। এই ভারতবর্ষ আমরা চাই না। আমি একটা 10 মিনিটের ইন্টারজেকশন দিতে চাই। সেটা হচ্ছে, যেটা বোধহয় বিশ্ব বলবার চেষ্টা করলি যে পশ্চিমবঙ্গ বিক্রি হয়নি, এখনো আমাদের গায়করা 5 রুপাইয়া 12 আনা গায়, 5 কোটি টাকা নিয়ে অন্তত হোটেলে পশ্চিমবঙ্গে ধরা পড়ে না। দ্যাটস ওয়ান অফ দ্য ইস্যু। দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে যে কংগ্রেস বা লেফট, যাদেরকে আমরা সোকল প্রগতিশীল বলে ধরি, সোকল বললাম, তাদের এটা বুঝতে হবে যে আমি মনে করি ভারতবর্ষের মানুষ মনে করে আমরা প্রগতিশীল। সেই সার্টিফিকেট কি আপনি দেবেন? তোমাকে বলতে হবে না 5 কোটি টাকা নিয়ে হোটেলে ধরা পড়ে না, কিন্তু অর্পিতার খাটের তলায় পাওয়া যায়। কিন্তু এদের যেটা বুঝতে হবে যে ইভেন আমেরিকান ইলেকশন দেখেও যদি মহারাষ্ট্রে বিজেপি জেতে, যে পপুলার স্কিম লোককে অ্যাট্রাক্ট করে, মানে এদেরই নেতা অনেকদিন আগে রুটি কাপড়া মাকান বলেছিলেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি বিজেপি সেটা নিয়ে নেয় তাহলে সেটাতে কোনো অন্যায় নেই, কারণ এই যে সোশ্যাল বেনিফিশিয়ারির যে স্কিম বা ডাইরেক্ট বেনিফিট দেওয়াটা, এটা গোটা পৃথিবীর মডেল। ডোনাল্ড ট্রাম্প এটা দিয়ে জিতেছে। ওই বিপ্লবের কথা বলে জেতেনি যে পুলিশ তুলে দিতে হবে।
আরজি করের ফেলিওর হচ্ছে যে তুমি যত বিপ্লবের কথা বলবে সাধারণ মানুষ তোমার থেকে পিছনে যাবে, আর তুমি যত, সেটা নরেন্দ্র মোদী বলুন, ডোনাল্ড ট্রাম্প বলুন, মমতা ব্যানার্জি বলুন, দেবেন্দ্র ফডনবিস বলুন, যত সোশ্যাল বেনিফিটের কথা বলবে তত ভোট আসবে। আচ্ছা social বিশ্বদা, benefit হচ্ছে ভোটে জেতার প্রধান বিশ্বদা আচ্ছা, 100 দিনের কাজ কি সোশ্যাল ওয়েলফেয়ার নয়? ন্যায় প্রকল্প কি সোশ্যাল ওয়েলফেয়ার নয়? আমরা তার বিরোধী নই, সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার না, কেউ আমরা বিরোধী নয়। হ্যাঁ রুস্তম, আমি আবার বলবো যে বিজেপি আমাদের রাজ্যে এটাকে ডোল পলিটিক্স বলে, কিন্তু বিজেপিও দেখবেন যে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করে। না মানে আগে প্রতিনিয়ত বলতে এখন আর বলে না। আমি বলতে পারবো না, আমি তো নিজে শুনেছি বলতে, কিন্তু কথাটা সেটা না। কথাটা সুমনদা বলার চেষ্টা করেছে যে শুধু সোশ্যাল ওয়েলফেয়ার না, ক্লাবকে কিছু টাকা দিয়ে দিলাম, হোয়াট নেক্সট? শিল্প কোথায়? কলকারখানা কোথায়? এসএসসি পরীক্ষা কোথায়? টেট পরীক্ষা কোথায়? চাকরির সুযোগ কোথায়? এখানে সুমনদা বললেন, সুমনদা দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক, আমি খুবই শ্রদ্ধা করি, ওনার লেখাপত্র পড়ি। উনি ঠিকই তো বলছেন যে বিজেপি আয়ারাম গয়ারামের যে রাজনীতি গোটা ভারতবর্ষে, তো বিজেপি করেছে, তো অস্বীকার করার জায়গা কি? দিল্লির মিডিয়া নাম দিয়েছে চাণক্য, তাও বাংলার মিডিয়া দলবদল হলে কিছু প্রতিবাদ করে, এক চিহ্নে জিতে আরেক চিহ্নে চলে গেলে। তো মুকুল রায় কোথা থেকে শিখেছে? আমি আবার বলি কথা, অমিত শাহের থেকে শিখেছে। আরেকটা কথা আমার, যে কথাটা শুধু সোশ্যাল ওয়েলফেয়ার যা রাজ্যের সরকার করছে সেটাকে যদি আমি ডোল বলে আক্রমণ করি, তাহলে গরিব মানুষকে আমি অপমান করব। কিন্তু ওইটা একমাত্র বিকল্প নয়। কাজ, কর্মসংস্থানের সুযোগ, শিল্প স্থাপনের সুযোগ, তার ব্যবস্থা করতে হবে। ন্যানো যখন গেল সানন্দে, দিদি তখন নেচেছিলেন আনন্দে। কৌস্তবের কথা শুনে মানে অদ্ভুত, বেশ মানে মনে হয় যে বাপস রে বাপস, এই জন্যই শূন্য হয়ে গেছে, এজন্যে নেই কোথাও। এবার এমন কিছু করো যাতে একটু অস্তিত্ব বজায় রাখা যায়, এরকম একটা কিছু করতে পারলে তাও দিদি, আপনি হয়। গোয়াতে শূন্য। ডোল দিদি, টোল আপনি জানেন তো, বলে গোয়ায় লাভ শূন্য, হবে না। ত্রিপুরায় শূন্য, ডোল- গোটা পার্টিটা বিজেপিতে আমি চলে তো গেছে। বলছি না, শব্দ যেটা ব্যবহার করলে সুমন বাবুকে আক্রমণ করতে গিয়ে, কোনটা? সেটাও এই যে একটু বললে না কাল কিসের তলে, সেটা কোনো পার্থ চ্যাটার্জির বান্ধবী যাই খাটের হোক। তলায় 50 না, কোটি, না, সবাই না, জানে তো। এইটা খুব অন্যায়, এইগুলো কিন্তু- এই ধরনের বলার কোনো অর্থ দিদি, হয় একটা না, কথা- যার জন্য আজকে অভয়ার ঘটনাটা ধামাচাপা পড়ে গেছে, হয়ে গেছে অন্য, যেটা সুমন বাবু এবং আমাদের আরেকজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বললেন যে ওই দিনকেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে একদম লাইভ স্ট্রিমিং এর মধ্যে দিয়ে এটা দেখালো যে ব্যাপারটা কি, আসলে কি, কোথায় কি থাকতে হবে, সন্দীপ ঘোষের এটার price ব্যাপার posting টা যদি দিন। হয় তাহলে যেটা হয় সেটা হয়েছে। সুতরাং এইটা মহিলাদের অপমান করাটা হয়তো বলছো, হয়তো করতেও চাও না, কিন্তু কোথাও গিয়ে রাজনীতি মাঝখানে এসে যায় এবং করে ফেলো। আমি এইটার প্রতিবাদ একদম। করছি। বিশ্বজিৎ, আপনার কাছে আসছি। এই যে 1962 সাল থেকে মাদারিহাট ছিল আরএসপির দখলে, মাঝে 2 বছর বাদ দিলে 2016 সাল থেকে বিজেপির দখলে। আপনি নিজে গেছেন বললেন, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই চা বলয়ের এই জায়গাতে, উত্তরবঙ্গের যেখানে বিজেপির ঘাঁটি, মনোজ টিগ্গা যিনি রাজ্যের বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ ছিলেন, তার ছেড়ে যাওয়া আসন। তো এখানে যদি কোনোভাবেই ঘাসফুল ফোটে, রাজনৈতিক দিক থেকে তার গুরুত্ব কতটা? গুরুত্ব অনেক, কারণ এই রাজ্যে যখন বিরোধীদের কাছে ইস্যু নেই, জ্বলন্ত ইস্যু হিসেবে তারা আরজি করটাকে ইস্যু করে এবারের উপনির্বাচনে নেমেছে। আপনি বলুন তো, 6টা উপনির্বাচনে বিরোধীরা কি কি বিষয় মানুষের কাছে তুলে ধরেছে? মানুষ ভোট দিতে যাবে কিসের ভিত্তিতে? আমি বারবার বলছি, আমি নিজে গিয়ে এলাকায় মানুষের সঙ্গে কথা বলেছি, চা বাগানের মানুষের প্রত্যেক দিনের যে অবস্থা, তারা বলছিল যে আমরা দীর্ঘদিন ধরে মনস্তিজ্ঞাকে বলেছি, সরকারের সঙ্গে তারা বলছে, তখন শাসক দলের যারা ক্যান্ডিডেট তারা বলছে যে আপনি তো আপনার কথা শুনছে না, আপনার নেতার কথা শুনছেন না, আপনি যাকে ভোট দিয়েছেন সে শোনাতে পারছে না, তাহলে 1.5 বছর আমাদের সুযোগ দিন, আমরা শোনাতে পারি কিনা। রাজনৈতিকভাবে এলাকার মানুষ তাদের উপর নির্ভর করে আছে। দ্বিতীয়, এই যে বারবার কথা হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের সামাজিক প্রকল্প, রাজনীতিবিদরা ছাড়া সারা পৃথিবীর কোনো দিন কোনো দেশে এই স্কিমগুলোর বিরোধিতা কেউ করে না। চন্দিমাদি বলছিলেন ওই উন্নয়নমূলক রাষ্ট্র বা সমাজ কল্যাণমূলক প্রকল্পের কথা। আমি একটা সময় সুমনদার কাছেও শুনেছি কেইনসের কথা, শুনেছি পিকেটির কথা, শুনেছি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কথা, অমর্ত্য সেনের কথা। হ্যাঁ, তারা বলছেন যে টাকা দিতে হবে প্রান্তিক মানুষের কাছে, সেই টাকা রোলিং হবে। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে কর্মসংস্থানের কথা বলে, স্টার্ট আপ ইন্ডিয়া, এন্টারপ্রেনারশিপ, কর্মবীর, অগ্নিবীর এই প্রকল্পের কথা বলছে, এটা শুধু কর্মসংস্থান নয়, রাজ্য যে দিশা দেখাচ্ছে, যেখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মানুষের কাছে, যারা গরিব মানুষ
যারা মেন স্ট্রিমে আসার চেষ্টা করছে, অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে। আপনি দেখুন যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগটা কতটা হচ্ছে। ঠিক। শিল্প মানে কি শুধুমাত্র ভারী শিল্প? আর একটু আগে আমি বলছিলাম ঝাড়খণ্ডের কথা। ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় সুমনদা বলতে পারবেন, 17টা জেলায় বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। এইখানে যে পরিমাণ বাঙালি ভোটার রয়েছে, এবারের নির্বাচনে কিন্তু তাদের একটা ডিসিসিভ ফ্যাক্টর রয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, 60-এর বেশি বিধায়ক আপনাদের, 12 জন সাংসদ, যেটা আমাদের বিশ্বজিৎ বলল, অনেকেই বলছে পথে ঘাটে আন্দোলনে আপনাদের বিশেষ চোখে পড়ে না। আরজি করেও গেরুয়া মিসিং, তার প্রভাব এই 6টা ভোটে তো পড়বে নিশ্চয়ই। দেখুন, এরমভাবে তো এই বাই ইলেকশনে আরজি করের প্রভাব কতটা পড়বে, অবশ্যই পড়বে, একটা আঁচড় ডেন্ট তো করবেই, এবং সেটা শাসক দলও জানেন, যারা আমরা বিরোধী তারাও জানি, যারা কোনো রাজনীতি করেন না শুধু ভোট দেন তারাও জানেন। কিন্তু সেই ডেন্টটা প্রখর হয়নি, তার কারণ হচ্ছে শেষের দিকটাতে রাজনীতিকরণের মধ্যে আমরা নেই বলতে গিয়ে অতি রাজনীতিকরণ হয়েছে, এবং সেটা অতি লালেদের জন্যই হয়েছে। লালেরাও তাতে বাদ যায়নি, কংগ্রেসের লোকেদেরও তাড়িয়ে দেওয়া হয়েছে, আর বিজেপির লোকেরা যারা গিয়েছে তাদেরকেও যাতা বলা হয়েছে। দিদিদের তো কথাই নেই, তাদের তো প্রথম থেকেই বলা হয়েছিল যে তারা সরকার বিরোধী আন্দোলন করছেন, সরকারের পেছনে আছে। দেখুন, সরকার যে পেছনে আছে সেটার থেকেও বড় কথা, একটা দুর্নীতি হয়েছে, সরকারের আই ওপেনারের কাজ করা দরকার ছিল, সেই কাজ বিরোধীরা করতে পেরেছেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, যেটা পথে ঘাটে বিজেপি নেই কি কথা বলছেন, প্রথম মামলা যদি সেইভাবে বলে। 2 নম্বর, যেটা পথে ঘাটে বিজেপি নেই কি কথা বলছেন, মামলা যদি প্রত্যেক জায়গাতে 2 ক্ষেপে শহর কলকাতায় আন্দোলন বহুদিন ধরে চালিয়েছে বিজেপি, এইগুলো হচ্ছে ধরাচড়বার। আমি কাজের কথা আসি। রাজনৈতিক আন্দোলন কি হয়? প্রথম কথা ভালো শিখেছি। দিদি একটু রাস্তা না হয়ে কোর্ট। বিজেপি মামলা করছে, আর আপনাকে 21শে তো- জুলাই গিয়ে বিকাশ রঞ্জন রাগারাগি তো আমি তো একটু বলতে পারবো না। আমার কথা হচ্ছে, একটা কথা আগে কৌস্তব দা, দিদি সবাইকে এবং সুমনদা সবাইকে আশ্বস্ত করি, আমার পার্টির মত হচ্ছে, আমরা তো বলি না, কালকে আমার উল্টো দিকের থাকা লোকটাও বিজেপি। একটু আগে হর্স ট্রেডিং হচ্ছিল না, মনে রাখতে হবে, আপনারা পুরনো সাংবাদিক, বিজেপির আনা নয়। আর ধর্ম বিষয়টাও বিজেপির আনা নয়। যখন ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল তখন বিজেপি ছিল না। শরৎ যাদব আমাদের পুরো বিপ্রতিভে দাঁড়িয়ে একটা অসাধারণ কথা বলেছিলেন একটা বিশেষ অধিবেশনে। তিনি বলেছিলেন, আমি ওনার ভার্বাডিমটা এখানে পড়ছি, ইয়ে वही सदन है जिसमें कभी नेता थे पंडित अटल बिहारी वाजपेयी हुआ करते थे। उन्होंने यही सदन है जहाँ पे अटल बिहारी जी थे। क्या उनके पास रुपया नहीं था, उनके पास आदमी नहीं था, जुगाड़ नहीं था, लेकिन एक वोट के लिए उन्होंने वो उसका इस्तेमाल नहीं किया, सत्ता को ठोकर मार के चला गया मर जाता। থ্যাংক ইউ দেবজিৎ, অন্তত অটল বিহারী বাজপেয়ী এই পার্লামেন্টে হিরেন মুখার্জিরাও ছিল, ঝাড়খণ্ডের বিধানসভার গণনার কথা মনে আমরা ছিল। তাতে অনেকটাই অন্যরকম হতো। কিন্তু যেটা বলতে চাই, স্থায়ী সরকারের জন্য মানুষ কেন ভোট দেয়, আগে 10 সেকেন্ডে বলি। আমি এই জন্য দেবজিৎকে এত পছন্দ করি। দেবজিৎ কিন্তু বলে দিয়েছে অটল বিহারী বাজপেয়ীর থেকে নরেন্দ্র মোদী আসতে কি কি হয়েছে। রাজনীতির ক্ষেত্রে আসি একটা সুবিধা, সাউদ্দিন ওয়েসি হায়দ্রাবাদে, কিন্তু এবারের ভোটে ওয়েসি খুব একটা বিশেষ কিছু করতে পারে, প্রতিপত্তি একটা সময় ছিল। একমাত্র জোট, কংগ্রেসের সাথে জোট ভেঙে গেছে, কিন্তু আইএসএফ এর সাথে জোট হয়েছে ভাঙড়ে একটি সিট, যেটা ও প্রথমেই শুরু করলো, যে হাড়োয়ারে আমরা নিশ্চিতভাবেই অনেকটা বেশি পাবো। এবং আমি চিন্তা করলাম যে কৌস্তুভ চট্টোপাধ্যায় সিপিএম এর একজন নেতাকে যদি নওশাদ সিদ্দিকীর দলের উপর নির্ভর করতে হয়, তাহলে আমি নিশ্চিত হলাম যে কেন সৈফুদ্দিন চৌধুরী দল ছেড়েছিল। যদি সিপিএম কংগ্রেসকে আসনটা ছাড়তো, তাহলে আমি বুঝতাম যে সিপিএম এর একটা চরিত্র আছে। আপনি উত্তরবঙ্গে নিয়ে আলোচনা হচ্ছে, সিতাই নাকি ফরওয়ার্ড ব্লক নাকি দুর্ধর্ষ পারফরমেন্স করবে, সেই জন্য কংগ্রেসকে সিট ছাড়া যায়। আমরা গিয়েছিলাম। হ্যাঁ, কোচবিহার লোকসভায় ফরওয়ার্ড ব্লক 42,000 48,000। তো তাহলে কোচবিহার লোকসভার 7টার মধ্যে একটাতে সিতাইতে কংগ্রেস কত ভোট, ফরওয়ার্ড ব্লক কত ভোট পেতে পারবে? তো এই যদি বামফ্রন্টের আন্ডারস্ট্যান্ডিং হয়, দেখুন গোটা ভারতবর্ষের রাজনীতির তো একটা চরিত্র আছে, ঠিক যে কারণে অজিত পাওয়ার মহারাষ্ট্রে বারবার এই কাটেঙ্গে আর বাটেঙ্গের বিরোধিতা করছিলেন, কারণ যত এটা হবে তত মাইনরিটি ভোট কংগ্রেসের দিকে র্যালি করবে। তো আপনার তো উচিত ছিল যে যদি বামফ্রন্টের মানে যদি আলিমুদ্দিন দেখুন, এটা সিপিএম এর প্রবলেম, যে সিপিএম এর জন্য বিজেপির এটা সুবিধা হচ্ছে। পলিটিক্স, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য লেফট? সিপিএম প্রো ইসলামিক,
আমি সেসব প্রশ্ন খানিকটা যাচ্ছি না। pro ইসলাম চলছে। আমি ওটা নিয়ে ছেড়ে দাও, ওটা নিয়ে ছেড়ে দাও। কে প্রো তাতে ইসলামী? BJP র সুবিধা হচ্ছে। আরে কোন কোম্পানিতে কাতার আর সৌদি আরবের ইনভেস্টমেন্ট আছে ওটা আলোচনা করবো। আচ্ছা। ছেড়ে দাও। যে গোটা ভারতবর্ষে তো মুসলিম ভোটের একটা দিকে শিফট হচ্ছে, তো তুমি তাহলে তার সঙ্গে থাকো। তো আমি এক সেকেন্ড বলছি, মোহাম্মদ সেলিম মহারাষ্ট্রে প্রচারে গেছিলেন, মহারাষ্ট্রে সিপিএম এর একটা, মহারাষ্ট্রে এটা বলেছেন সিপিএম কে হ্যাজ টু টেক এ কল। দেখুন মানে সুমনদাকে আমি অনুরোধ করবো, আমি ডকুমেন্টস পাঠিয়ে দেবো। শুধু মহারাষ্ট্রে না, অন্যান্য অনেক জায়গায় যেখানে আমরা ক্যান্ডিডেট দিতে পারি না, এখানে সরাসরি বলা হয় যে কংগ্রেস কোথাও, আমাদের যারা পার্টি লিডারশিপে কংগ্রেসকে ছাড়া যেত খুবই ভালো হতো, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হয়নি। বাই ইলেকশনে অতীতেও, আমি এক সেকেন্ড বলে নিই, বাই ইলেকশনে অতীতেও হয়নি। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই, 2026 সালে নিশ্চিতভাবেই শুভঙ্কর দা, এরকম একটা ক্যাম্পেন আছে যে শুভঙ্কর দা সভাপতি হয়েছে বলে নাকি হয়নি। শুভঙ্কর দা যতটুকু করার চেষ্টা করবে। আর রাত পোহালেই বোঝা যাবে যে সিপিআইএম ভুল করেছে কি ঠিক করেছে। তবে রাজনীতির একজন ছাত্র হিসেবে, সাংবাদিক হিসেবে এটুকু বলতে পারি যে নৈহাটি সিটে সিপিআইএমএল খুব বেশি দাগ কাটতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। সিম্বলটা থাকলে অন্তত সিপিআইএম অনেক বেশি ভোটটা পেতে পারত। মণিপুরে তৃণমূল যাদের সাথে জোট করেছিল বা তৃণমূল এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ডাক কেটে পেরেছে। রাতমহলে গোয়াতে গিয়ে 10,000 টাকা দেওয়ার কথা বলেছিল, ডাক কেটে পেরেছে। কথাটা প্রশ্ন হচ্ছে অ্যাটিটিউড, তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায়। সংসদীয় রাজনীতিতে ভোটে জেতাটা একটা বড় বিষয় তো। দেবজিতের দর্শনও সেখানে কাজে লাগে না, আর অ্যাটিটিউডের সঙ্গে কাজে লাগে না। আমি আসবো, আমি আসছি একটা, আমার দেবজিতের দর্শনের বিষয়ে একটা বক্তব্য আছে। দেখুন, দেবজিৎরা জানে, এবং দেবজিৎকে সেজন্য আমরা পছন্দ করি, যে দেবজিতের দর্শনটা, মানে দেবজিৎ যে দর্শনের কথা বলে সেটা অমিত শাহ মানেন না। অমিত শাহ দর্শনটা হচ্ছে খিজা রায়াতের মতো, এলবিডব্লিউ হলেই আঙুল তুলে। নিশ্চয় বলতে দেবো। চন্দ্রিমাদি, আগামী বছরে দিল্লি এবং বিহারে বিধানসভা ভোট। আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপি যদি কোনোভাবে জিতে গেল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, তারপরের বছরই বাংলায় ভোট। তা টুর্নামেন্টের আগে, এত বড় টুর্নামেন্টের আগে বাংলায় বিজেপির এভাবে ফর্মে ফিরে আসা আপনাদের রক্তচাপ বাড়াবে কি? না না, আগে দেখুন, এই তো সবাই বুঝবো না। আমি তো একদিন দেখলাম, দিল্লিতে ছিলাম সেদিন কোনো ঘটনা চক্রে নির্বাচনে, মানে ভিড়ের চোটে অস্থির দেখলাম, কিন্তু কতটা সেটা কি হবে জানি না। এবারে নানা রকম ফ্যাক্টর কাজ করবে আগে থেকে। কি আমাদের সেমিফাইনাল না বড় কি 26-এর আগে এটা বলতে পারি, 26-এ আমরাই জিতবো। আমরা 11-এও জিতেছি, আমরা 16-এ জিতেছি, আমরা 21-এ জিতেছি, 26-এ আমরাই জিতবো। কারণ মানুষের কাছে উন্নয়নটাই হচ্ছে আসল। অন্য কোনো ব্যাপার যেগুলো তৈরি করছে রাজনৈতিক কারণে, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যদি কিছু তৈরি করা হয়, মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। মানুষের মাথায় জ্যোতিপ্রিয় মল্লিক বলো। বিশ্ববাংলার বলেখা নেই, কিন্তু মানুষের মাথায় কি আশ্চর্য, কমিশন করেছিলেন, কমিশন করেছিলেন তো একটা ব্যবস্থা নিন। আমি বলতে চাই কমিশন না করিনি, যে কারা কমিশন ডেকেছিল, এই যে সব ইডি সিবিআই এর কথা বলছিল, কমিশন করুন, কমিশন করেছিলেন তো। কারা ডেকেছিল আর তেল তুললো, রাডার আছে। তর্কের খাতিরে ধরুন 6টা নির্বাচনেই উপনির্বাচনেই আমরা বিরোধীরা জিতেছি বিভিন্ন জায়গায়। আপনার সামনে কিন্তু আমরা সবগুলোতেই 6টাতেই বিভিন্ন দল মিলে, বা একটাই বিজেপি যদি যেতে, তাহলে কি এই সরকার পড়ে যাবে? তৃণমূলের সরকার পড়বে না। আমি একটা জায়গা চেষ্টা করছি, সবারই মনের কথা, দর্শকদেরও তাই, যে দৃষ্টিভঙ্গি বদলানো দরকার ভোটের সাপেক্ষে। গণতন্ত্র কিরকম, তাহলে তার সেটাই যদি কেউ ফলো করে, তাহলে তাদের অবস্থা কি হবে? আজকে একই কথা জায়গায় সুযোগ পাচ্ছে, নিশ্চয়ই সেটা চলছে বলে। সেইটা যাতে না চলে তার দায়িত্ব শুধুমাত্র ইলেকশন কমিশন নেবেন না, সরকারকেও নিতে হবে। বিরোধীরা যাতে বিরোধিতা করার পরেও যদি শূন্যতে পরিণত হন, তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু গুড গভর্নেন্সের যে দাবি মানুষের পক্ষ থেকে বিরোধীদের চোখ দিয়ে বা হাত দিয়ে সরকার পক্ষের কাছে তুলে ধরা হয়, ফ্লোরে শুধু নয়, ফ্লোরের বাইরেও এটা আসা দরকার। এটার প্রয়োজন। সংসদীয় গণতন্ত্রে, সংসদীয় রাজনীতিতে সরকারের ভুল ধরিয়ে দেওয়া বিরোধীদের কাজ একটা নয়, শেষ হয়ে গেছে, একদম শেষ হয়েছে অনুষ্ঠান, আর একদম সময় নেই। গুড গভর্নেন্সটা একটু ত্রিপুরাতে হলেও ভালো তো। এক সেকেন্ড, আমার 6 জন চেনা সহকর্মী চন্দ্রিমাদি জানে একটা সময় উত্তর পূর্ব ভারতে আমরা অনেক বিভিন্ন গুড গভর্নেন্স দেওয়ার পরে, এটাও একটু মনে রাখবেন। ওটা মনে আছে, মণিপুরটা যা চলছে এখন, মণিপুর চলছে। রাজীব গান্ধী খুলে দিয়েছিলেন, গুড আমরা গভর্নেন্সের কথা কৃতজ্ঞ, এই মুহূর্তে সেইখান বলছি। থেকেই আসছি। একদম। রাম মন্দির নিয়ে বিশ্বটা আলাদা, তার আগে হযরতবাল, তার আগে একদম। সবকিছু, একদম। আরো আবার 46 হ্যাঁ, 47 2 থেকে 80 হয়েছিল সুমন, তাই তো? 2 থেকে 80, তাই তো? আমার পকেটে তো সবসময় রামের ছবি আছে। আমি শো শেষ হলে পরে বুকেতে, দেবজিতের বুকেতে। সঙ্গে রামের ছবি নিয়ে তেল কিনতে পেট্রোল। দেখুন নিউজ 18 বাংলা।